গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের সবথেকে চর্চিত যে রাজনৈতিক বিষয়টি নিয়ে উঠে আসছে সেটা হচ্ছে আইপ্যাক অফিসে ইডির হানা এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়া, যা ভারতবর্ষের ইতিহাসে বলতে গেলে এক প্রকার নজিরবিহীন ঘটনা। এইভাবে মুখ্যমন্ত্রী কোনো তদন্তকারী অফিসাররা যখন তারা রেড করেছিল তখন সেই সময় স্পটে পৌঁছে যাওয়া এবং সমস্ত রকম যে অভিযোগ উঠে আসছে যে তথ্যগুলো নিয়ে বা যেসব ফাইল বা ল্যাপটপ বা মোবাইল টোবাইল নিয়ে চলে আসা, যা আপনারা গত কয়েকদিন ধরে অর্থাৎ বিভিন্ন খবরে দেখছেন। কিন্তু এইবার যেটা জানা যাচ্ছে যে রাজ্য সরকার এইবার সরাসরি সুপ্রিম কোর্টে চলে গেল। কেন সুপ্রিম কোর্টে চলে গেল, পুরো বিষয়টি কি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার দর্শক, আমি স্নেহাশিস জানা, আপনারা দেখছেন নাচিন্দা টিভি। এইবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলো। শনিবার ক্যাভিয়েট দাখিল করে তাদের যে আর্জি এবং আইপ্যাক দপ্তর এবং সংস্থার যে কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যে ইডির হানা এবং সেই ইডি তল্লাশি নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা করতে পারে ইডি, সেই আশঙ্কার কথা অর্থাৎ চিন্তা করে বা সেই আশঙ্কার কথা ভেবেই এইবার সরাসরি সুপ্রিম কোর্টে চলে গেল রাজ্য সরকার এবং সেখানে তারা ক্যাভিয়েট দাখিল করলো। এবং আপনারা জানেন যে আইপ্যাক কাণ্ডের যে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল ইডি এবং সেই মামলার শুনানি 14ই জানুয়ারি পর্যন্ত মুলতবি করে দিয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, কারণ হই হট্টগোলের কারণে গত শুক্রবার যে শুনানি হওয়ার কথা ছিল সেই শুনানি হতে পারেনি। তবে রাজ্য সরকারের যে আশঙ্কা, সেই আশঙ্কায় এবার তারা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলো। ইডি এই মামলা নিয়ে যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে এইবার দুপক্ষের যে বক্তব্য সেই দুপক্ষের বক্তব্য শুনতে হবে। যদি ইডি সুপ্রিম কোর্টে মামলা করে, তবে অতীতে এরকমও দেখা গেছে ইডি যখন সুপ্রিম কোর্টে গেছে এবং তখনই একতরফা ভাবে অর্থাৎ এক পক্ষের বক্তব্য শুনে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল বা নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছিল। অতীতে এরকম ঘটনাও ঘটেছে। সেই আশঙ্কার কথা মাথায় রেখে এইবার রাজ্য সরকার আগে থেকে তারা সুপ্রিম কোর্টে চলে গেল এবং তারা ক্যাভিয়েট দাখিল করলো। অর্থাৎ সুপ্রিম কোর্টে ইডি যদি সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যদি কোনো নির্দেশিকা দেয়া হয় তাহলে এইবার রাজ্য সরকারের যে বক্তব্য সেই বক্তব্যকেও শুনতে হবে। শুধুমাত্র ইডির বক্তব্য শুনে একতরফা ভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো নির্দেশিকা দেবে না। তবে এই কয়লা কাণ্ডে গত বৃহস্পতিবার আইপ্যাকের যে কর্তা প্রতীক জৈন, সে প্রতীক জনের বাড়ি এবং তার যে সদর দপ্তর সেই দপ্তরে ইডি তল্লাশি চালাচ্ছিল এবং 2020 সালের যে সিবিআই যে কয়লা পাচার সংক্রান্ত একটি এফআইআর করে এবং এই এফআইআর এর ভিত্তিতে পিএমএল এর যে অ্যাক্ট আছে 2002 সালের অনুযায়ী, সেই অ্যাক্ট অনুযায়ী ইডি তদন্ত শুরু করে। প্রায় 2700 কোটি টাকার আর্থিক লেনদেন মামলায় তদন্ত করছে এই সংস্থা অর্থাৎ ইডি এবং তাদের যে অভিযোগ যে এই টাকার একটি অংশ হাওলা মারফত আইপ্যাকের কাজে ব্যবহৃত হয়েছে, বিশেষ করে গোয়ায় যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনের সময়। তবে এই মামলার সূত্র ধরে দিল্লি এবং কলকাতার প্রায় 10টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি এবং তার মধ্যে ছিল কলকাতার যে প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের যে অফিস। তবে ইডি যেটা দাবি করছে তাদের অনুমোদিত তল্লাশির সময় পুলিশের সাহায্যে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আসেন এবং কিছু অপরাধ সংক্রান্ত নথি এবং সেই নথি নিয়ে বেরিয়ে যান। কিন্তু এখানে প্রশ্ন হলো যে ইডির মতো একটি সংস্থা, যা ভারতবর্ষের সর্বোচ্চ একটি সংস্থা, তাদের হাতে বিপুল ক্ষমতা থাকা সত্ত্বেও কিভাবে মুখ্যমন্ত্রী পুলিশ নিয়ে দলবল নিয়ে বা পুলিশ বা তাদের আরো অন্যান্য জনদের নিয়ে কিভাবে ঢুকে গেল সেটা নিয়ে একটা অর্থাৎ ইডির যে ভূমিকা নিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারাও একটা প্রশ্ন চিহ্ন তৈরি করছে যে ইডি কিভাবে তাদেরকে প্রবেশ করার জন্য অনুমতি দিল, কেনই বা তাদেরকে বাধা দান বা বাধা সৃষ্টি করার চেষ্টা করলো না। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বাম এবং কংগ্রেস সহ আরো যে অন্যান্য যে বিরোধী দলগুলো আছে পশ্চিমবঙ্গে এবং তারাও বিজেপির এবং যে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সেটিং তত্ত্বটাকে সামনে আনার চেষ্টা করছে এবং সেটা নিয়ে তারাও প্রচার করার চেষ্টা করছে। কিন্তু এই যে আইপ্যাকের অফিসে ইডির হানা এবং সেখানে বলতে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়া এবং তার পরের দিন কলকাতার রাজপথ কাঁপিয়ে বেড়ানো, অর্থাৎ এখানেই সাধারণ মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে 2020 সালের মামলা এতদিন ইডি কি করেছিল। অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনকে আর বেশি দিন বাকি নেই, মাত্র 2 থেকে 3 মাস। এসআইআর সম্পন্ন হয়ে গেলে তারপরে নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গে ভোটের যে তারিখ এবং দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে। কিন্তু 2020 সালের মামলা মানি লন্ডারিং এর মামলা, যেখানে সেই টাকা অর্থাৎ যে হাওয়ালা মারফত আইপ্যাকের অফিসে বা আইপ্যাকে এই টাকা এসে এবং সেই টাকায় গোয়ার যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ব্যবহার করা হয়েছে। তো এমনটাই অভিযোগ। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনকে 3 মাস যেখানে বাকি, সেইখানে কিভাবে ইডি অর্থাৎ এই তদন্তে নামলো সেটা নিয়েও সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস তারাও অর্থাৎ যে দাবিটা করছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে দাবিটা করে আসা হচ্ছে যে ভোট এলেই ইডি এবং সিবিআই তারা অ্যাক্টিভ হয়ে
হয়ে যায় এবং ভোট চলে গেলে তারা আবার সেই শীত ঘুমে চলে যায়। এটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মনে করছে যে ভোটের আগে হঠাৎ কেন ইডি এরকম এতটা তৎপর হয়ে উঠলো, সে নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে এবং শাসকের হাতে একটা বড় রকম রাজনৈতিক অস্ত্র চলে যাওয়ার মতো অবস্থা। তবে আপনারা কি বলবেন যে ২৬-এর ভোটের আগে ইডির এই অধিক তৎপরতা এবং যা নিয়ে বলতে গেলে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে একটা সবথেকে বড় চর্চিত বিষয় এই মুহূর্তে চলছে। আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।